আসসালামু আলাইকুম। বিয়ন্ড বোর্ড স্পোর্টস এর নিয়মিত আয়োজন ঢাকা আউট ডায়ালগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল-বান্না। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা টি-20 সিরিজ উপলক্ষে আমাদের এই আয়োজন পাওয়ার্ড বাই কিষান স্পঞ্জ ম্যাজিক ইনস্ট্যান্ট নুডলস, সাপোর্টেড বাই এসপায়ার স্পোর্টস ফিজিওথেরাপি ক্লিনিক। আমাদের সাথে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রথম টি-20 ম্যাচ নিয়ে অ্যানালিসিসের জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট অ্যানালিস্ট সৈয়দ আবিদ হোসেন সামি ভাই এবং সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজান প্রতীক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি সামি ভাইয়ের কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আবারও কিন্তু একটা হারের বৃত্ত থেকে আসলে কিন্তু টেস্ট সিরিজ, ওয়ানডে সিরিজ থেকে আমরা আসলে বের হতে পারছি না। কারণ এবং প্রতিকারের উপায় কি? দেখেন, আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটকে স্পাইন অ্যান্ড স্পোর্টস ফিজিওথেরাপি ক্লিনিকে পাঠানো উচিত কিনা। কারণ ডেফিনেটলি রিকভারির জন্য যেহেতু এই প্রতিষ্ঠানটা, এখন বাংলাদেশের ক্রিকেটের এই মুহূর্তে একটা রিকভারি খুব গুরুত্বপূর্ণ, এবং রিকভারির জায়গাটা আসলে আইডেন্টিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ, যে প্রবলেমগুলো আসলে কোথায়, এবং দ্বিতীয়ত সেটাকে সলিউশনের জন্য একেবারে গোড়া থেকে কাজ করার জায়গাটা। তো আইডেন্টিফিকেশন অ্যান্ড ওয়ার্ক প্রসিডিওর, সেই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমার মনে হয় যে আলোচনার প্রেক্ষিতে আপনি জিজ্ঞেস করবেন, আমি আস্তে আস্তে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রতীক ভাইয়ের যদি সংক্ষেপে জানতে চাও যে এই হারের বৃত্ত থেকে আমরা অনেকদিন ধরে কিন্তু টেস্ট সিরিজ, ওয়ানডে সিরিজ সেম আলোচনাই করছি, কিন্তু পরিত্রাণ কিন্তু হচ্ছে না। আপনার কাছে যদি জানতে চাও সংক্ষেপে। অবস্থাটা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আপনি কুইক কোনো সলিউশন বের করে আনাটা খুব ডিফিকাল্ট। হয়তো শর্ট টার্ম কোনো সলিউশন আমরা আসতে পারি, কিন্তু আমাদের পারফরমেন্সের যে ট্রেন্ডটা আমরা দেখছি, যে লাস্ট ইউএই টি-20 সিরিজ, তারপর পাকিস্তান টি-20 সিরিজ এবং এখন যে টি-20 সিরিজটা চলছে, তাতে কিছু ভুলের রিপিটেশন আমরা দেখতে পাচ্ছি। সো ইস্যুগুলো আসলে ইমিডিয়েটলি অ্যাড্রেস করে যত দ্রুত সমাধানের পথ দেখা যায় সেটা বেটার হবে। বাট একদম আপনি ইনস্ট্যান্ট কোনো ফলাফল বা ভালো ফলাফল এখান থেকে আনাটা একটু টাফ। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সেকেন্ড টি-20 শুরু হতে যাচ্ছে 13 তারিখ। ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাম্বুলাতে, এবং রিসেন্ট টাইমে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ডাম্বুলার এই পিচে অন অ্যান এভারেজ 200 প্লাস মাইনাস রানও দেখেছি এবং লোয়ার স্কোরও আমরা দেখেছি। এবং এখানে যদি পিচের কন্ডিশন নিয়ে আমরা রিসেন্ট ম্যাচগুলো দেখি, সেখানে পেস এবং স্পিন দুটাই সহায়ক হচ্ছে। সামি ভাই, আমাদের প্ল্যানিং কি থাকা উচিত? কিসের প্ল্যানিং? এই মাঠের যে আমরা কন্টিনিউয়াস কিন্তু পিচ নিয়ে কথা নিয়ে বলছি না, আপনি আপনার উত্তরে আমি আসলে যেটা বললাম যে কিসের প্ল্যানিং, আমি কথাটা কেন বললাম, কারণটা হচ্ছে আপনি যত কিছুই প্ল্যান করেন না কেন, আপনার যদি এক্সিকিউশনটা না করতে পারেন, আপনার এক্সিকিউশনটা যদি না থাকে, তাহলে প্ল্যান করে তো আসলে লাভ নাই। আপনি হয়তো বা বলতে পারবেন যে ব্যাটিং অর্ডারটা কেন এরকম হয়েছে, ব্যাটিং অর্ডারের শাফলিং, ডেফিনেটলি ব্যাটিং অর্ডারটা অবশ্যই প্রশ্নবিদ্ধ। প্রত্যেকটা ব্যাটসম্যানের মনে হয়েছে যে একটা ডাউন করে পেছানো হয়েছে, বা একটা স্কোয়াডে 4 জন টপ অর্ডার ব্যাটার খেলানোর আসলে যৌক্তিকতা থাকে না। কিন্তু ইউ হ্যাভ টু রিমাইন্ড দ্যাট ইটস দ্য গেম অফ টি-20 ক্রিকেট, এবং স্কিল যদি থাকে, ব্যাটিং অর্ডার ডাজন্ট ম্যাটার। আপনি দেখবেন যে কাইল মায়ার্স সারা বিশ্বব্যাপী ওপেনিং এ ব্যাটিং করেন। বিপিএল এ তিনি ফরচুন বরিশালে খেলেছেন, অ্যান্ড হি প্লেড এট নাম্বার 4 অ্যান্ড হি প্লেড হিজ পার্ট। আমরা যখনই আলোচনাটা করছি, রংপুর রাইডার্স গ্লোবালে তাদের প্রথম ম্যাচটা খেলেছে, এবং সেখানে কাইল মায়ার্স ব্যাটেড এট নাম্বার 4 অ্যান্ড হি স্কোরড আ ফেনোমেনাল 40 to secure the win for his team. সো আপনার যদি স্কিল সেট থাকে, তাইলে পরে ব্যাটিং অর্ডার আসলে খুব বেশি ম্যাটার করে না। আমাদের সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার কাছে মনে হয়, যে লেটস স্টপ ফাইন্ডিং দ্য স্কেপগোটস অফ বাংলাদেশ ক্রিকেট অ্যান্ড লেটস ফোকাস অন দ্য স্কিল ডেভেলপমেন্ট অফ দ্য প্লেয়ার্স। আমরা প্রত্যেকটা সময়ে একটা করে স্কেপগোট খুঁজি। কখন আমাদের স্কেপগোট থাকেন রাসেল ডমিঙ্গো, কখন আমাদের স্কেপগোট থাকেন চান্ডিকা হাথুরা সিংহে, কখন আমাদের স্কেপগোট থাকেন গাজী আশরাফ হোসেন লিপু, কখন আমাদের স্কেপগোট থাকেন নাজমুল আবেদিন ফাহিম। ওই জায়গা থেকে বেরিয়ে এসে আমার কাছে মনে হয় যে আমাদের চিন্তা করা উচিত প্লেয়ারদের স্কিলটাকে কিভাবে বাড়ানো যায়। কারণ দিন শেষে মাঠে এক্সিকিউশনের পার্টটাতে নাজমুল আবেদিন ফাহিমও গিয়ে খেলেন না, রাসেল ডমিঙ্গো গিয়েও খেলেন না, চান্ডিকা হাথুরা সিংহেও গিয়েও খেলেন না। এখন কোচের প্ল্যানিং বা টিম সিলেকশনের প্ল্যানিং এক এক রকম হতেই পারে, কিন্তু ইটস দ্য পার্ট অফ দ্য এক্সিকিউশন। Who does the execution? The players do the execution. এখন আপনি যদি চিন্তা করেন, খুব সিম্পল একটা ব্যাপার বলি, যে ইন্ডিয়া টিমটা তো খুবই শাফলিং চলে, সারা বছর তারা এক এক দিন এক এক কম্বিনেশনে খেলে। লোকেশ রাহুল আজকে ওপেনিং করছে, তো ওয়ানডে ফরম্যাটে গিয়ে আবার 6 নম্বরে ব্যাটিং করছে। এখন লোকেশ রাহুলকে 6 নম্বরে যে রোলটা দেওয়া হয়েছে ওয়ানডে ফরম্যাটে, লোকেশ রাহুল যদি বলে যে ভাই আমি তো ওপেনার, আমাকে 6 নম্বরের রোল দেওয়া হয়েছে, আমি তো সেটা পারি না, সেটা কি হবে? তাকে 6 নম্বরের রোল দেওয়া হয়েছে, তার স্কিল আছে, তিনি সেই অনুযায়ী প্ল্যান করেছেন। সো
আপনার প্লেয়ারদের স্কিল সেট আপটা এরকম ভাবে করতে হবে যে আপনি প্ল্যান যাই করেন না কেন সেই প্ল্যানের সঙ্গে যাতে মানিয়ে নিতে পারেন। আপনি এখন বলতে পারেন যে মিরাজকে 5-এ নামানো হয়েছে কেন, শামিমের আগে কেন নামানো হয়েছে, হোয়াট এভার ইট ইজ, নামাক, মিরাজ তার পারফরমেন্সের এক্সিকিউশনটা করবে না। নাইম শেখকে কেন 4-এ নামানো হয়েছে, এখন ওই অজুহাত যদি কাইল মায়ার্স আজকে দিত রংপুরের হয়ে যে ভাই আমি তো ওপেন করি, আমাকে আপনি 4-এ নামাইছেন কেন? So it's the matter of the skill sets, which should be up to the mark. আমার কাছে মনে হয় যে let's stop finding the scapegoats, let's focus on the skill development of the players. প্রতীক ভাই, আমি যদি ভাইয়ার কথা থেকে একটু কন্টিনিউ করি, এখন কাইল মায়ার্স যে মানের প্লেয়ার, উনি তো অনেকদিন ধরে টি-20 খেলছেন, বিশ্বের বিভিন্ন লিগে খেলে বেড়াচ্ছেন। আমি একটু নাইম শেখের বিষয়ে কথা বলতে চাচ্ছি। উনি তো অনেকদিন পরে ন্যাশনাল টিমে রিটার্ন করেছেন। এখন ধরেন আমরা যেমন রোলই এক্সপেক্ট করি, ধরেন আপনি কাইল মায়ার্সের কাছ থেকে যে ফ্লেক্সিবল রোলটা এক্সপেক্ট করেন, একটা প্লেয়ার অনেকদিন পর জাতীয় দলে ফিরলে ইনস্ট্যান্টলি কিন্তু তাকে আপনি ওনার কমফোর্ট জোনের বাইরে দিয়ে পারফরমেন্সটা আশা করি একটুটা কঠিন। এখন ধরেন আমি দুটো ইস্যু অ্যাড্রেস করবো, একটা হচ্ছে নাইম শেখের ব্যাটিং পজিশন, আর একটা হচ্ছে সাইফুদ্দিনের বোলিং স্পেল, ওপেনিং এ বল করানো। একটা প্লেয়ার ইনজুরি থেকে ফেরত এসেছেন, অনেকদিন পর উনি ইন্টারন্যাশনাল টি-20 সার্কিটে ব্যাক করেছেন। ওনার ফার্স্ট ওভারটা হয়তো আপনি এমন সময় করতে পারতেন যে যখন ধরেন একটা উইকেট পড়েছে বা রানের ফ্লোটা একটু স্লো, বা ধরেন পাওয়ার প্লেটা কেবল শেষ হয়েছে, তখন আপনি তাকে ইন্ট্রোডিউস করতে পারতেন। আপনি শুরু কেন ইন্টারন্যাশনাল ক্রিকেট আমি সেটা কেন করব, মানে আমার কোশ্চেনের জায়গাটা আপনার এই থেকে বলি, দিস ইজ নট পাড়া মহল্লার ক্রিকেট ভাইয়া, দিস ইজ ইন্টারন্যাশনাল ক্রিকেট। আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমি কেন করব যে ওকে আমি ওর কমফোর্ট জোন অনুযায়ী বোলিং করাবো? You are fit enough to play international cricket. You have passed the fitness test. You are fit enough to play international cricket. That's why you have come to play international cricket. Mind it, this is not a gully match. This is not para mohallar match. This is international cricket. Now, আমি আপনার সূত্র ধরে জিনিসটা আমি বলি, সেটা হচ্ছে আপনি যেটা বলছেন তার কমফোর্ট জোন অনুযায়ী ব্যাটিং করানো, নাইম শেখের কথা বলছিলেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ নট আ প্লেস যেখানে কমফোর্ট জোন অনুযায়ী আপনি ব্যাটিং বোলিং করাবেন। That's what I feel. আমি আপনাকে যদি আমার প্রসঙ্গটা কিন্তু সেই জায়গাটাতে, আপনি তিলক ভার্মাকে ব্যাটিং করান, আপনি নীতিশ কুমার রেড্ডিকে ব্যাটিং করান, আপনি হার্দিক পান্ডিয়াকে 3-এ নামান, হার্দিক পান্ডিয়া কি বলবে আপনাকে যে ভাই আমি এই পজিশনে খেলি না? হার্দিক পান্ডিয়া তো প্রমিনেন্ট, অ্যাজ ফার অ্যাজ ইউ সেড হি ইজ প্রমিনেন্ট। আপনি সিমরান সিংকে 4-এ ব্যাটিং করান, ইন্ডিয়া টিমে করান, আপনি ভেঙ্কটেশ আয়ারকে ওপেন করান, 7-এ ব্যাটিং করান, আপনি রেজাল্ট you will see they will deliver. আমার প্রসঙ্গটা সেই জায়গাটাতে, সেটা হচ্ছে এই যে আমরা বলছি যে আমাদের দেশে একমাত্র দেশ যেখানে প্লেয়ারদের কমফোর্ট জোন দেয়া লাগে। প্রবলেমটা এইখানে যে আমি আপনার কথার সঙ্গে 100% একমত যে নাইম শেখকে তার কমফোর্ট জোনের বাইরে দিলে সে পারবে না। ইভেন তাওহিদ হৃদয়কেও তার কমফোর্ট জোনের বাইরে দিলে সে পারবে না এতদিন ক্রিকেট খেলার পর। দিস ইজ দ্য প্রবলেম। ইভেন আপনি মেহেদী হাসান মিরাজ 10 বছর ধরে ক্রিকেট খেলার পরও তার কমফোর্ট জোনের বাইরে দিলে মেহেদী হাসান মিরাজ পারবে না। দিস ইজ দ্য প্রবলেম। আমার প্রবলেমের জায়গা হচ্ছে যে নিচের দিকে স্কিল সেটটা কেন এইভাবে ডেভেলপ হয় না প্লেয়ারদের, যেটা আমি আপনাকে এক্সাম্পল গুলো দিলাম যে আজকে আপনার চিন্তা করা লাগছে, আপনি তো প্লেয়ারদের ভালো চাচ্ছেন দেখে আপনি চিন্তাটা করছেন যে নাইম শেখকে তার কমফোর্ট জোন অনুযায়ী ব্যাটিং করতে দিতে হবে, বিকজ হি কেম ব্যাক আফটার ভেরি লং টাইম। ভাই ইন্ডিয়াতে রিয়ান পরাগ প্রথম দিন ফাটায় দেয়। আমার প্রসঙ্গের জায়গাটা এইখানে যে আপনার স্কিল সেটটা কেন এরকম বানানো হবে না যেখানে আসলে একটা প্লেয়ারকে আপনি যে রোলই দেন না কেন হি শুড বি রেডি টু প্লে হিজ পার্ট। এটা আপনি বলতে পারেন একটা আন্ডার-19 লেভেলের প্লেয়ারের কথা, এটা আপনি বলতে পারেন ওই প্লেয়ার যদি আবনিতে খেলতে যায়, ওই প্লেয়ার যদি ন্যাশনাল লিগ খেলতে যায়, বাট ওয়েন ইউ আর প্লেইং ইন্টারন্যাশনাল ক্রিকেট দ্যাট মিনস ইউ আর ম্যাচিউরড এনাফ টু হ্যান্ডেল এনি কাইন্ড অফ প্রেশার। সো আপনার মানে প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা হচ্ছে এই জায়গাটাতে যে একদম খুব ইন্ডিয়ার একটা রাজ্য ভিত্তিক দলের সাথে বাংলাদেশ ন্যাশনাল টিম পারবে না। তার পেছনে কারণটা এই জায়গাটাতে ইন্ডিয়ার একটা রাজ্য ভিত্তিক দলের প্লেয়ারদের যে ম্যাচুরিটির জায়গাটা, ওইটা আমাদের এখানের স্কিল সেটটা। আমি সবসময় একটা কথা বলি যে আমরা হয়তো বা সালাউদ্দিন স্যারের দোষ দিতে পারি, ডেফিনেটলি ব্যাটিং অর্ডার প্রশ্নবিদ্ধ, কোনো কিছু নাই, কিন্তু একটা প্লেয়ার 5-7 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, আমরা জানি যে সেই প্লেয়াররা অনেক পরিশ্রম করছেন, আলাদা করে মাঠ ভাড়া করে তিনি কাজ করছেন, রাইট প্র্যাকটিসটা করতে পারছেন কিনা, ইজ দ্য রাইট মেন টু গাইড হিম?
ওই জায়গাটাতে, নিচের জায়গাটাতে রাইট পিপল গুলা কি আছেন তাদেরকে গাইড করার জন্য? ইন্ডিয়াতে আমরা প্রবীণ আমরের নাম শুনি, ইন্ডিয়াতে অভিষেক নায়ারের নাম শুনি, যারা প্লেয়ারদের শট রেঞ্জ করার ব্যাপারে যারা সিদ্ধহস্ত। বাংলাদেশে প্রতীক ভাই আপনি যেন অবাক হবেন, 2012 সালে একটা লেভেল 2 কোচিং কোর্স হয়েছিল, 2023 সালে আরেকটা হয়েছে। 10 বছর আপনার কোনো লেভেল 2 কোচ বের হয় নাই। আর ইন্ডিয়াতে প্রতি বছর 5টা-6টা করে লেভেল 2 কোচিং কোর্স হয়। সো আলটিমেটলি প্রবলেম ইজ দেয়ার। আপনার কথার সঙ্গে আমি 100% একমত, আপনি যেটা বললেন 100% একমত। বাট আমার ক্ষোভের জায়গাটা হচ্ছে যে আমার কেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে নাইম শেখরে কমফোর্ট জোন দেওয়া হবে? প্লিজ। এখন বিষয়টা কেমন, যে যেহেতু আমাদের স্কিলে ঘাটতি রয়েছে, তো এখন ধরেন আপনি তো একটা সিরিজের মধ্যে হুটহাট রেজাল্ট আনা সম্ভব না। আমি এখন ধরেন একটা যে স্টুডেন্ট ঢাকা কলেজে গ্রাজুয়েশন করে, তার মেধা তো আমি বুয়েট বা ডিএমসির স্টুডেন্টের সমতুল্য চাইলে ওভারনাইট করতে পারবো না। তা স্কিল সেটের ইস্যুটা তো পার্থক্য রয়েছে। তা এখন আমার কাছে যে অ্যাভেলেবল রিসোর্স রয়েছে ওটা যতটুকু বেস্ট ইউটিলাইজেশন আনা যায়, আমি সেই প্রেক্ষিতে বলছি। আর ধরেন সাইফুদ্দিনের স্পেলের কথাটা কি, যে ধরেন আর কোন ওপেনিং বোলার নেই বা ধরেন অন্য কোনো পেসার নেই, সেই ক্ষেত্রে ওনাকে ওপেনিং এ বল দিলে ইটস ওকে, ফেয়ার এনাফ। আমরা তো ওটাই সিরিজে দেখেছি যে তানজিম সাকিব নিসানকার এগেইনস্টে সাকসেসফুল ছিলেন। তাহলে সেই ক্ষেত্রে তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব থাকা সত্ত্বেও আমরা সাইফুদ্দিনকে কেন বোলিং এ আনলাম, এটা একটা ইস্যু। আর মানে আরেকটা বিষয় বলতে পারি যে আমাদের হচ্ছে টার্গেট ছিল 154 প্লাস। আচ্ছা, ফেয়ার এনাফ, সাইফুদ্দিন বোলিং এ আসলো, ওনার প্রথম 3টা বল দেখেছেন, ওয়াজ দেয়ার এনি পারপাস ইন ইট? নিসানকার যে উইক জোন, সেই উইক জোনের ধারের কাছে কি কোনো বল হয়েছে? প্রথম একটা বল একটা লুজনেট ছিল, অনেকটা শর্ট অফ লেন্থ বল, উনি আরামে ব্যাকফুটে পাঞ্চ করলেন। পরের বলটা একটা হিটমি বল ছিল, শরীর বরাবর বল করলেন, বলের গতিও কম ছিল। লাস্টের বলটা একদম ফুলিশ, স্ট্যাম্পের অনেক বাইরে, ড্রাইভ করার জন্য ইনভাইটেশন দেওয়া হলো। প্রথম 3টা বলের 3টাই 4। আপনি একটা লো স্কোর ডিফেন্ড করতে গেলে যেই বোলারটা নিয়মিত বল করছে না, আপনি তো তখন চাইবেন যে আপনার টিমের বেস্ট যেই রিসোর্সটা আছে সেইখানে দিতে। মানে স্কিলের ঘাটতি রয়েছে, এটা মেনেই আর কি আমি বলছি, এটা একটা বিষয়। আর ধরেন আপনার যদি ওপেনিং এ অ্যাপার্ট ফ্রম তানজিম সাকিব আর তাসকিন আহমেদ এদেরকে বাদে বোলিং এর প্ল্যানিং থাকে, তাহলে আপনি 11-এ নাসুম আহমেদ বা শেখ মেহেদীকে কেন ইন্ট্রোডিউস করেননি? ওনারা তো ওপেনিং এ স্পিন বল করে থাকেন। এবং যদি বাংলাদেশের যে টোটাল টি20 স্কোয়াডটা আছে, এখানে যদি তাসকিন আহমেদ এবং তানজিম সাকিবের বাইরে যে কোনো বোলার নতুন বলে বল করার মতো থাকে, আমার মনে হয় দ্যাট উড বি ইদার শেখ মেহেদী অর নাসুম আহমেদ, যদি আপনি নিয়ে থাকেন। তো এই জায়গায় আমার এটা একটা মানে ত্রুটি মনে হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। আর নাইম শেখের বিষয়টা যদি আমি বলি, যে আপনার যদি নাইম শেখ অকুপাই করাতেই হয়, তাহলে মানে আমার কাছে না টিম ম্যানেজমেন্টের প্ল্যানিংটা ক্লিয়ার না। যে ধরেন কি পারপাসে তাকে নাম্বার 4-এ খেলানো হলো। আমাদের জাকির আলী অনেককে তো আমরা সিলেক্ট করি, ইনজুর্ড ছিলেন। আচ্ছা, ইভেন ইফ দ্যাট ইজ দ্য কেস, তাওহিদ হৃদয় বা লিটন দাস, তাওহিদ হৃদয়কে তো নাম্বার 4-এ আমরা প্রমোট করতে পারতাম। তাহলে সেই ক্ষেত্রে হতো কি যে আমরা একজন অ্যাডিশনাল বোলার নিতে পারতাম, এদের শেখ মেহেদী ও নাসুম আহমেদ। মানে আপনার টি20 ম্যাচটা কেমন, যে ধরেন আপনার ম্যাচ বের করে আনতে বা বড় স্কোর করতে গেলে আপনার 8-10 জন ব্যাটসম্যানের দরকার নেই। আপনি যদি 5 থেকে 6 জন খুব ইনফর্ম ভালো ব্যাটার থাকেন, তারা কিন্তু আপনাকে বড় স্কোর করে দিবে, কিন্তু আপনার বোলিং অপশনটা কিন্তু বেশি লাগবে। মানে এখানে তো ব্যাটসম্যানরা মেরে খেলার চেষ্টা করে, তো কোনো একটা বোলারকে যদি ব্যাটসম্যান লাইন আপ করে ফেলেন, তাহলে আপনি তো একদমই যে 20 ওভারের কাটা প্ল্যানিং নিয়ে বল করতে আসলে তাহলে তো মুশকিল। তার মধ্যে মেহেদী হাসান মিরাজকে কিন্তু টি20-তে 4 ওভার বল করানো খুব মুশকিল। আমাদের কালকে বোলিং অপশনও তো খুব বেশি ছিল না। সো বাংলাদেশের আসলে বর্তমান যে অবস্থা, সেটা মানে পক্ষে আমি কিছু বলছি না, কিন্তু অ্যাভেলেবেল যে রিসোর্সটা রয়েছে আমার মনে হচ্ছে সেটাও গতকালকে হিউজলি আন্ডার ইউটিলাইজড ছিল। এবং সেটা শুধুমাত্র গতকালকে না, আমি যদি আপনাকে বলি তাহলে 2টা বিষয় খুব সাসপিশিয়াস। নাম্বার 1 হচ্ছে গত 1.5 বছর যদি আপনি চিন্তা করেন, নতুন বলে বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল বোলার হচ্ছে তানজিম সাকিব। পেস বোলারদের মধ্যে টি20 ওয়ার্ল্ড কাপে তানজিম সাকিবকে নিয়ে যাওয়া হয়েছে। লাস্ট 5 ম্যাচ আমরা যেটা দেখলাম সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানে, কোনো ম্যাচে তানজিম সাকিবকে পাওয়ার প্লেতে বোলিং করানো হয়নি। তিনি আসলেন 4র্থ বোলার হিসেবে। এই প্ল্যানটা, এটা কি ক্যাপ্টেন মাঠে প্ল্যান করেন কিনা আমি জানি না, বাট তানজিম সাকিবের স্ট্রেংথটা কিন্তু নতুন বলে। ইভেন তানজিম সাকিব যখন গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন, তখন তাকে কিন্তু নতুন বলেই বোলিং করানো হয়েছে। ইমরান তাহির তাকে নতুন বলে বোলিং করাতেন। শ্রীলঙ্কার এগেইনস্টে যদি বলি যে ওয়ানডে ক্রিকেটে তিনি 13টা উইকেট নিয়েছেন এবং 13টার মধ্যে 6টাই ওপেনারদের উইকেট। সো স্ট্যাটিস্টিক্স সেটা বলছে। আর দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে গত 1.5 বছরে সবচাইতে সফল বোলার টি20 ক্রিকেটে পাওয়ার প্লেতে, ওয়ার্ল্ড ক্রিকেটে
শেখ মেহেদী হাসান। আপনি যদি ইকোনমিক্যাল জায়গা থেকে চিন্তা করেন, ভুবনেশ্বর কুমার একদম অ্যাপার্ট ফ্রম দ্য লাস্ট সিরিজ যেটা আরব আমিরাতে, যেটা ডিউ ফ্যাক্টরে অনেক প্রবলেমের জায়গা ছিল, সেটার প্রিপারেশন নিয়েও অনেক কথা আছে যে খেলা হচ্ছে রাত 9:30, আপনি প্র্যাকটিস টাইম রেখেছেন দেশের মাটিতে সকাল 10টায়, সো ডিউ ফ্যাক্টরের কোনো প্র্যাকটিসের জায়গা আপনার আসলে সেই জায়গাটা নাই। হোয়াট এভার, সেই ব্যাপার নিয়ে এটা অনেক বড় ডিসকাশনের জায়গা। কিন্তু আপনি হঠাৎ করে কেন জানি শেখ মেহেদী হাসান আর মেহেদী মিরাজের মধ্যে একটা কম্পিটিশন বানিয়ে দিয়েছেন। এটা কিন্তু ইভেন্ট কম্পিটিশন না। শেখ মেহেদী হাসান আর মেহেদী হাসান মিরাজের কম্পিটিশন কিন্তু ইভেন্ট হয় না। শেখ মেহেদী হাসান টি-20 ক্রিকেটে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য প্রমিনেন্ট বোলার্স। হ্যাঁ, একটা সিরিজ খারাপ যাইতেই পারে, একটা সিরিজ খারাপ যেতে পারে, বাট আপনি শেখ মেহেদীকে বিবেচনা করছেন তার ব্যাটিং দিয়ে উইথ মেহেদী হাসান মিরাজ, হুইচ ইজ ভেরি মাচ আনইভেন। আপনি মিরাজকে কম্পেয়ার করতে পারেন শামীম পাটোয়ারির সাথে, মানে পজিশন ওয়াইজ কম্পেয়ার করতে পারেন শামীম পাটোয়ারির সাথে। আপনি মিরাজকে শেখ মেহেদীর সাথে, শেখ মেহেদী শুড বি অটো চয়েস লাইক, মানে শেখ মেহেদীর কম্পারিজন যদি হয় সেটা নাসুম শেখ মেহেদীর ইশাদ, কম্পারিজনটা এইভাবে হতে পারে। এখন কম্বিনেশন অনুযায়ী আপনি পেসার বেশি খেলাবেন না স্পিনার বেশি খেলাবেন, সেখানকার বিষয়টা অন্য। কিন্তু আপনি যখন মিরাজের সাথে শেখ মেহেদীর কম্পারিজনটা করে তাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করে দিচ্ছেন, হুইচ ইজ কোয়াইট আনইভেন কম্পিটিশন, এটা টিম ম্যানেজমেন্টের জায়গা থেকে আমার কাছে মনে হয় লাস্ট কয়েকটা সিরিজ ধরে খুব একটা অসম কম্পিটিশন। এবারে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে টেকনিক্যাল জায়গা থেকে আমি যেটা সবচেয়ে বেশি কনসার্ন, দেখেন গুগলি পিক করতে না পারা। লিটন কুমার দাস গতকালকে যে বলটায় আউট হয়েছেন সুইপ করে, আপনি যদি তার আগে দেখেন ভ্যান্ডারসির গুগলি ডেলিভারি লিটন কুমার দাস পিকই করতে পারছিলেন না। এবং আমরা যদি খুব ভালো হতো যদি এখানে ভিডিওটা আমরা প্রেজেন্টেশন করতে পারতাম, ইনকামিং বল লিটন কুমার দাস ওয়াজ প্লেইং ফর দ্য লেগ স্পিনিং টার্ন এবং হি ওয়াজ ভেরি ভালনারেবল। আপনি প্রথম ওয়ানডে ম্যাচ যদি চিন্তা করেন হাসারাঙ্গার এগেইনস্টে গুগলি পিক করতে পারেন। সো গুগলিতে ভালনারেবিলিটি এটা লিটন কুমার দাসের আছে আছে আছে। এখন এত সিনিয়র একজন ব্যাটসম্যান, ন্যাশনাল টিমে এত বছর পার করেছেন, গুগলি পিকই করতে পারেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই টাইপের বোলারদের হয় কি হ্যান্ড রোটেশন এত ফাস্ট থাকে, গুগলিটা পিক করা যায় না। দেবরাজ আমাদেরকে একটা কথা বলেছিলেন যে এই টাইপের ব্যাটসম্যানদের বোলারদেরকে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ফেস করে হচ্ছে সবগুলো বলকে গুগলি অ্যাজাম্পশন করে, ধরে নেয় যে সবগুলো বল গুগলি থাকবে। সো you have to find another way. তাওহিদের আউটটা যদি আপনারা দেখেন, দাসুন শানাকা অফ স্ট্যাম্পের বাইরে তাকে কাট করিয়েছেন, মিস করেছেন, উইকেটটা দিয়েছেন। এবং এই অফ স্ট্যাম্পের বাইরের এই প্রবলেম ইটস নট নিউ। মায়াঙ্ক ইয়াদব তাকে এই জায়গাটা মেডেন নিয়েছিলেন ইন্ডিয়া সিরিজে, একদম মায়াঙ্ক ইয়াদব যে ওভারটা করেছিলেন তাওহিদ হৃদয়কে, ইট ওয়াজ আ মেডেন ওভার। মায়াঙ্ক ইয়াদবের টি-20 ক্যারিয়ারের প্রথম ওভার, ইট ওয়াজ আ মেডেন ওভার এবং ওই করিডোরটাতেই। সো আমার কথা হচ্ছে আপনি তাওহিদকে 10-এ নামান, 11-তে নামান, ওপেনিং এ নামান, 5-এ নামান, হি ইজ দ্যাট এস্টাবলিশড যে তার যে কোনো পজিশনে ডেলিভারটা করা উচিত। লিটন কুমার দাস দ্যাট এস্টাবলিশ, তাকে সেই যে কোনো পজিশনে ডেলিভার করা উচিত। আপনি তো বেসিক স্কিলের জায়গাটা আপনি হ্যান্ডেল করতে পারেন নাই। আমি আরো উল্টো বলবো, বাংলাদেশের যত ব্যাটসম্যান খেলেছেন গতকালকে সবচাইতে বেটার গুগলি হ্যান্ডেল করেছেন সারপ্রাইজিংলি মেহেদী মিরাজ। এটা এক্সপেক্টও করিনি যে মেহেদী হাসান মিরাজ গুগলি হ্যান্ডেল করবেন। তার সামর্থ্য অনুযায়ী তিনি তার মতো করে গুগলি হ্যান্ডেল করেছেন। কিন্তু যাদের আসলে গুগলিটা হ্যান্ডেল করার কথা ওই 4-5, নাইম শেখ ওয়াজ প্লেইং ফর দ্য লেগ স্পিনিং টার্নস, হি ওয়াজ নট প্লেইং ফর দ্য গুগলিস। সুইপ করছেন, বল ব্যাটে লাগছেন। আর লিটন কুমার দাস একটা সবচাইতে দৃষ্টিকটু। সো আলটিমেটলি ফ্যাক্টর জায়গাটা আমি সবসময় এই জায়গাটা বলি, টিম ম্যানেজমেন্ট শাফলিং, টি-20 ক্রিকেটে আপনি অনেক শাফলিং করতে পারেন, অনেক কিছু করতে পারেন, হতেই পারে হোয়াট এভার ইট ইজ, বাট দিন শেষে স্কিল যদি লিমিটেড থাকে, আপনি গত কদিন আগে ইটালি তারা ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডের জন্য ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে, আপনি খালি ব্যাটসম্যানদের স্কিল দেখবেন, আপনি ইউএসএ টিমের ব্যাটসম্যানদের স্কিল দেখবেন। সো টি-20 ওই স্কিল যদি আপনি ডেভেলপ না করেন, আসলে মানে আমি সত্যি কথা বলতে ইটস ভেরি অ্যালার্মিং। ইভেন আপনি যদি নেপালের কথাও চিন্তা করেন, স্কিল সেট আপ ইজ দ্য কি। আফগানিস্তান যদি চিন্তা করেন, স্কিল সেট আপ ইজ দ্য কি। সো ওই জায়গাটা আপনি গুরবাজার ইব্রাহিম চাদ্রানকে তো আউটই করতে পারেন না। সো সবকিছু মিলিয়ে আজকে আফগানিস্তানের এতগুলো প্লেয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হটকেক কেন থাকে? নট অনলি বোলার্স, শুধুমাত্র বোলাররা তো থাকে না, ব্যাটসম্যানরাও থাকে। আজমতুল্লাহ উমরজাই এখন ব্যাটসম্যান হয়ে গেছে। ইটস বিকজ অফ স্কিল। এখন আপনার মিডিওকার স্কিলকে কিন্তু আপ টু দ্য মার্ক করা যায়, সেটার প্রমাণ কিন্তু আজমতুল্লাহ উমরজাই রেখেছেন, সেটার প্রমাণ স্টিভেন স্মিথ রেখেছেন, যে একটা লেগ স্পিনিং অলরাউন্ডার থেকে কিভাবে আসলে 10,000 রানের মালিক হওয়া যায়। এক্স্যাক্টলি, ইটস অল অ্যাবাউট ইনভেস্টিং অন ইয়োরসেলফ। নাইম শেখ সেটা করেছেন দেখেছি, কিন্তু ইনভেস্টমেন্টটা যে করছেন কাদের কাছে করছেন?
দিস ইজ দ্য ফ্যাক্ট, এবং সেটার জন্য আসলে গোড়াটা খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আমরা এই আলোচনা করতেই থাকবো, আমরা হয়তো বা টিম ম্যানেজমেন্টেরই দেবো। আগামীকালকে কি দেখবেন জানেন? আগামীকালকে কি দেখবেন? ব্যাটিং ভালো হয়ে গেছে, বোলিং ঠিক হয়নি। এটাই হবে প্রবলেম আসলে। উইকেট একটু বেটার থাকলে রান করবে মোটামুটি। এক্স্যাক্টলি, এবং বাংলাদেশ খুবই কন্ডিশন নির্ভর বোলিং দল। টু বি ভেরি অনেস্ট, বাংলাদেশ খুবই কন্ডিশন নির্ভর বোলিং দল। আমরা খুব ওভার হাইপ দিই বাংলাদেশের বোলিংকে, যে আমরা বিশ্বের অন্যতম সেরা পেস বোলিং লাইন আপ, বিশ্বের অন্যতম সেরা স্পিন বোলিং লাইন আপ অনেক, কিন্তু বাংলাদেশ খুবই কন্ডিশন নির্ভর বোলিং দল। কন্ডিশন যখন ফেভারে থাকে, কলম্বোতে সেকেন্ড ম্যাচে আপনি খেয়াল করে দেখবেন, সেকেন্ড ওডিআইতে সবাই শর্ট অফ দ্য লেন্থের বলে উইকেট নিচ্ছে, বিকজ ওই কন্ডিশনে শর্ট অফ দ্য লেন্থের ব্যাট বলগুলো হচ্ছে উইকেট টেকিং ডেলিভারিজ, এবং বাংলাদেশ ওই টাইপের কন্ডিশনকে ইউটিলাইজ করতে পারে খুব ভালো। সো ইটস অল স্কিল সেট, এটা আমার কাছে মনে হয়। প্রতীক ভাই, আমরা ওই প্রি সেশনে আমরা যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই দলে অলমোস্ট 6 জন মানুষ আছেন যারা অনেকদিন ধরে টি-20 সার্কিটের সাথেই নেই। তাদের মধ্যে কালকে আমরা 3 জনকে কিন্তু 11-এ রেখেছি, এবং আমরা আসলে গতকালকে যদি মানে হারার পিছনের কথা বলি, আসলে রিজনটা কোথা থেকে আমরা ম্যাচ থেকে ছুটে গেছি? কঠিন প্রশ্ন আসলে। ম্যাচে কি কখনো ছিলাম আমরা? প্রথম ওপেনিং পার্টনারশিপটার পর থেকে আমার কিন্তু মনে হয় না যে কখনোই আমরা ম্যাচে ছিলাম। ইভেন যখন তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন খুব ভালো খেলছিলেন, আমার মানে গাট ফিলিং এটাই বলছিল যে একটা উইকেট পড়লে হয়তো রানের ফ্লোটার থাকবে না, ম্যাচ থেকে আমরা হয়তো একদমই অনেক দূরে সরে যাব। সেটাই হয়েছে। এখন পার্টিকুলারলি যদি শুধু গতকালকের কথা বলেন, শুধু গতকালকের কথা বললে অনেক কিছুই বলা যায়। তার মধ্যে লিটন দাস যে স্ট্রাগল করেছেন, এটা তো হ্যাঁ বলার মানে অবকাশ নেই। 11 বলে 6 রান করে উনি আউট হয়েছেন। আর যে লেগ স্পিন মানে গুগলি ধরতে না পারার যেই ইস্যুটা, মানে আমি আগেও কিন্তু এই টেস্ট ম্যাচ সিরিজ চলাকালীন আপনাকে বলেছিলাম যে তাহলে প্রতিটা বল যদি আমরা গুগলি অ্যাজিউম করে খেলি, সেক্ষেত্রে তো অ্যাটলিস্ট এলবি বা বোল্ডের ফাঁদে আমরা পড়তাম না। একই ভুল মানে বারবার করার পরও মানে ওনারা তো ভাই, মানে আমার প্রশ্ন আপনার কাছে, আপনারা তো প্রফেশনাল লেভেলে ক্রিকেট খেলেছেন, জানছেন, মাথার মধ্যে আসছে যে কাজটা এইভাবে করা যায়। ওনারাও নিশ্চয়ই জানেন যে গুগলির জন্য অ্যাটেম্প্ট করে খেললে আপনি বল এলবি হবেন না, ইয়েট বারে বারে কেন লেগ স্পিনার টার্নের জন্য ওনারা খেলছেন? আইডেন্টিফিকেশনটা আমার কাছে মনে হয় যে এই যে প্রবলেমটা আপনি যেটা ধরতে পেরেছেন, আমি যেটা বলছি, আমার কাছে মনে হয় যে আইডেন্টিফিকেশন গুলো খুব কম হয়, খুব কম হয়। কারণটা কি, খুব রিসেন্টলি আমাদের এই শোতে একজন গেস্ট ছিলেন যিনি আসলে একদম ডিরেক্ট ওই প্রসিডিউরটার সঙ্গে জড়িত। তিনিও তার ফ্রাস্ট্রেশনের কথাগুলো আসলে বলছিলেন যে এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে, যে রাশিদ খান কিংবা হাসারাঙ্গা এই টাইপের লেগ স্পিনার যাদের আসলে গুগলি এবং লেগ স্পিন খালি চোখে আপনি পার্থক্যটা খুব বুঝতে পারেন না, এইটা নিয়ে আসলে কোন একজন প্লেয়ার যখন ক্রাইসিসে পড়েন, কোন একজন কোচকে গিয়ে যখন জিজ্ঞেস করবেন যে স্যার হাউ টু সর্ট আউট দিস প্রবলেমের জায়গাটা হচ্ছে ইউর কোচেস আর নট দ্যাট মাচ স্কিলড এনাফ টু গিভ ইউ দ্য প্রপার সলিউশন। এবং এটা একদম টপমোস্ট পর্যায়ে থেকেই কিন্তু এই হতাশার জায়গাটা এসেছে। সো ফ্যাক্টের জায়গাটা কিন্তু এইখানে, যে আমি যেটা বলছিলাম আপনাকে, যে আজকে আপনি প্রবীণ আমরে কিংবা বিক্রম রাঠোর, অভিষেক নায়ার, যাদের কথাটাই বলছি না কেন, ইভেন আপনি যদি চিন্তা করেন ইন্ডিয়াতে আতুল গায়কোয়াড় নামে একজন কোচ আছেন, যিনি একজন পিএইচডি হোল্ডার ইন ক্রিকেটে পিএইচডি হোল্ডার, এবং এই কোচদেরকে কিন্তু তারা ন্যাশনাল টিমের সঙ্গে যুক্ত করে না। দেখেন গৌতম গম্ভীরের কাজ কিন্তু প্লেয়ারদেরকে ব্যাটিং শেখানো না, গৌতম গম্ভীরের কাজ স্ট্র্যাটেজি মেক করা, রাইট? গৌতম গম্ভীর স্ট্র্যাটেজি মেক করবে, গৌতম গম্ভীর ব্যাটিং শেখাবে না। ব্যাটিং কিন্তু শেখাবেন এই আতুল গায়কোয়াড়রা, ব্যাটিং কিন্তু শেখাবেন এই বিক্রম রাঠোররা, ব্যাটিং শেখাবেন এই অভিষেক নায়াররা, প্রবীণ আমরেরা। সো ওই স্কিল সেট আপের কোচ, আমি জাস্ট আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিলাম যে 2012 সালে একবার লেভেল 2 হলো, 2023 সালে আরেকবার লেভেল 2 হলো, 10 বছরে কোনো লেভেল 2 কোচিং কোর্স হয়নি। তাহলে এই কোচগুলো আসলে জানবে কোত্থেকে? আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের কোচেসদের এমনিতেই ক্রিকেট যারা খেলে তাদের একাডেমিক ক্যারিয়ারটা অনেকাংশে স্যাক্রিফাইস করতে হয়, এটা আমাদের দেশের বাস্তবতা অনুযায়ী। সো এমনিতেও একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি স্ট্রং থাকে না যে আলাদা করে আপনি বাইরের বিভিন্ন বায়োমেকানিক্যাল কোর্স গুলো করবেন, আপনি রিসোর্স গুলো হ্যান্ডেল করবেন, সেই জায়গাগুলো আসলে থাকে না। সেই জায়গা থেকেই বিয়ন্ড বর্ডার্স চেষ্টা করেছিল আসলে এরকম কোনো কিছু করার জন্য, কিন্তু দিস আইডিয়াস আর ভেরি মাচ ওভার কোয়ালিফাইড ফর কান্ট্রি লাইক বাংলাদেশ। আমাদের দেশ অনুযায়ী আসলে দিস আর ভেরি মাচ ওভার কোয়ালিফাইড। কারণ দিন শেষে আপনি প্রতীক ভাই হয়তো বা আপনার প্রতি ইনভেস্ট করে কিছু টাকা খরচ করে আপনি অ্যানালিস্টের কোর্স করেছেন, কিন্তু আমরা সবাই ফ্রি চাই সবকিছু। ভাই আপনি আমার এনে দিবেন, আমি তারপর সেটা নিতে চাই। কোর্সের দাম কেন এত বেশি? আপনি 4 বছর 5 বছর 10 লক্ষ টাকা খরচ করে আপনি কোনো একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপনি MBA BBA ডিগ্রি নিতে রাজি আছেন, কিন্তু ওই যে স্পোর্টস
নলেজ নেওয়ার জন্য ডিগ্রিতে আপনার 50,000 টাকা খরচ করতে গেলে আপনার অনেক প্রশ্ন চলে আসে। সো দিজ আর দ্য প্রবলেমস। স্পোর্টসটাই কিন্তু বাংলাদেশে খুবই ওভার কোয়ালিফাইড একটা জিনিস। আপনি দেখবেন যে আমি আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, পুলিশ বলি, আর্মি বলি, র্যাব বলি, আনসার বলি, ভিডিপি বলি, তারা প্রত্যেকেই দেশপ্রেমিক। তারা আমাদের দেশকে সেবা দেন, সার্ভিস দেন এবং তাদেরকে আমরা ভালোবাসি। তাদের কারণে আমরা আসলে খুব ভালো মতো আছি। কিন্তু তাদের যখন কোনো অস্থায়ী ক্যাম্পের প্রয়োজন পড়ে তখন দেখা যায় সেগুলো ক্রীড়া স্থাপনার ইনডোর গুলোতেই সেই অস্থায়ী ক্যাম্পগুলো থাকে। অন্য কোনো জায়গা কিন্তু খুঁজে পাওয়া যায় না, অন্য কোনো জায়গায় তাদের ব্যবস্থা করা হয় না। নীতি নির্ধারণী পর্যায়ে থেকেই চিন্তা করা হয়, আচ্ছা ওই জায়গায় আনসার ক্যাম্প লাগবে, আচ্ছা জেলা ক্রীড়া সংস্থার যে ইনডোরটা আছে ওটা দিয়ে দাও। তার মানে খেলাধুলার গুরুত্বটা আপনার আমার দেশে আসলে কোথায় আছে? আপনারা আজকে অনেক স্বপ্ন নিয়ে অনেক হতাশার গল্প বলেন, অনেক কিছু বলেন, আপনি আমাকে প্রশ্ন করছেন। আমি যেহেতু রুট লেভেলটা দেখে এসেছি তো, যে কারণে আমি এই জিনিসগুলো বলতে পারি। ধরেন আমার টাঙ্গাইলে অফ সিজনে প্র্যাকটিস করার মতো জায়গা নাই, ইনডোরটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প চলছে এই মুহূর্তে। প্রত্যেকটা স্টেডিয়ামের ইনডোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প চলছে। এখন আপনার দেশে যদি ক্রীড়ার গুরুত্বই থাকতো তাইলে তাদেরকে এই ক্যাম্পগুলো করার জন্য আপনি অন্য একটা বিকল্প জায়গা দিতেন। ক্রীড়া স্থাপনা প্রথমে আপনার মাথায় আসতো না, সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সচিবালয় মহলে বিষয়টা একদম শুরুতেই আসে। আচ্ছা ওইটা দরকার, ক্যাম্প দরকার, আচ্ছা ওই জেলা ক্রীড়া সংস্থার ইনডোরটা দিয়ে দাও। ফ্যাক্টটা ওই জায়গাটাতেই তো, গুরুত্বটা ওইখান থেকেই। ইন্ডিয়াতে কিন্তু ভাই এটা হবে না, ইন্ডিয়াতে এটা হবে না। তো ওখানে তো মানে স্কুল ইভেন্ট গুলো পর্যন্ত স্টার্ট করছে দেখায় আর কি, ওইটাই বললাম যে এটা ওখানে হবে না। সো আলোচনা করতে চাইলে বহুত আলোচনার জায়গা আছে, কিন্তু দিন শেষে যখন ধরেন এগুলোকে সর্ট আউট করার কেউ একজন চেষ্টা করবে তখন আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বের করবেন, অনেক কিছু বের করবেন আমাদের বাংলাদেশে। দিস থিংস আর ভেরি প্রমিনেন্ট। স্যার ভাই, আমরা এর আগের শুতেও একটা জিনিস নিয়ে কথা বলছিলাম, মিডল ওভারের প্রবলেম গুলো নিয়ে। তো আমরা এই জায়গা থেকে কি আসলে বের হতে পারবো না? কারণ আমরা ওয়ানডের পরে টি20তেও কিন্তু সেম ভাবে মিডল ওভারের প্রবলেম গুলো দেখি। এই সেটআপে পারবো না, এই সেটআপে পারবো না। ইউ হ্যাভ টু রিথিঙ্ক, ইউ হ্যাভ টু রিশেপ। এবং আমার কাছে যেটা মনে হয় যে ফেয়ারল্যান্ডে বসবাস না করে উই হ্যাভ টু কাম টু দ্য রিয়েলিটি। এবং যেটা বলছিলাম যে আমাদের কোচেসদের নলেজের জায়গাটা, এটা তো অস্বীকার করার কোনো কিছু নাই যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড উই আর নট দ্যাট মাচ আপ টু দ্য মার্ক। এবং উই ইউজ টু হ্যাভ আ ব্যাটিং কোচ কল্ড নীল ম্যাকেনজি। I think characters like Neil Mackenzie, Gary Kirsten or Jonathan Trott, they should be brought into the system of Bangladesh cricket, and we should build a pyramid model regarding that. That national team has a demand, but national team একটা ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চায়, এটা একদম হেড কনসালটেন্ট যিনি থাকবেন তার আন্ডারেই থাকবে, আন্ডার এ পিরামিড মডেল। সাপোজ গ্যারি কার্স্টেন যদি সেই জায়গাটায় থাকেন, তিনি একটা অর্গানোগ্রাম সেট করে দিবেন ফর দ্য ন্যাশনাল টিম। এবং ন্যাশনাল টিমের যেই ব্যাটিং কনসালটেন্ট থাকবেন, he will be very much aligned with the A team's batting consultant, and he will be aligned with the HP team's batting consultant. এবং আমার কাছে মনে হয় যে এরকম ক্যারেক্টার এনে, যেটা গ্যারি কার্স্টেন হোক, নীল ম্যাকেনজি হোক, অ্যাজ এ ব্যাটিং কনসালটেন্ট, যেহেতু ব্যাটিং ইজ ভেরি প্রমিনেন্ট পার্ট অফ ওয়ার্ল্ড ক্রিকেট, তাদের আন্ডারে এন্টায়ার সিস্টেমটাকে একটা অর্গানোগ্রাম সাজানো, সেটা এইচপি এ টিম, এবং টোটাল ওই অনুযায়ী আসলে জিনিসটাকে পরিচালনা করা। আদারওয়াইজ আপনি এই ক্রাইসিস থেকে আসলে উঠতে পারবেন না। কারণ দিন শেষে আপনার ওই যে ব্যাটিং এর, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যারা প্রিমিয়ার লিগে কাজ করেছেন টিমগুলোর সঙ্গে, আমি জানি না আপনি কাজ করেছেন কিনা, তারা সবাই একটা কথা বলতে পারবেন, সেটা হচ্ছে যে কেভি মিরপুরের পিচে প্র্যাকটিসে ব্যাটিং করতে চায় না। সো ইউ নিড এ ন্যাশনাল ব্যাটিং সেন্টার, ওয়েদার ইট শুড বি অ্যাট রাজশাহী অর অ্যাট বগুড়া, যেখানকার মাটি খুব ভালো, মাটির ক্লে কন্টেন্ট ভালো, ব্যাটিংটা বল ব্যাটে খুব ভালো মতো আসে। You badly need a batting center, একটা dedicated batting center. Suppose Liton Kumar Das is having some issues with his batting and he is having a series at Sri Lanka. When he will come back, if he realizes that okay, I am facing some problems, he will straight fly to Rajshahi or Bogura, where the batting center is situated, and he will intensely work with the batting consultant, যেটা আসলে খুব বেশি মাত্রায় ইম্পর্টেন্ট। আজকে ইন্ডিয়াতে যদি আপনি চিন্তা করেন যে রাজস্থান রয়্যালসের বেশ কয়েকটা রয়্যালস একাডেমি আছে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, সবকিছু মিলিয়ে প্লেয়াররা কিন্তু ওইভাবেই কাজ করে যে দে হ্যাভ a particular batting center, they have particular pace bowling foundation, they have spin foundation.
সো এই জিনিসগুলো আলাদা করে, কারণ আপনি যখন এইচপি ট্রেনিং করছেন আমাদের এখানে 40 জন একসঙ্গে জগা খিচুড়ি করে ট্রেনিং করে। সো ওই ট্রেনিংটা যখন হয় কোচেরা কারে সময় দেবে? সো ব্যাপারটা যদি এরকম হয় যে আপনি 10 জন ব্যাটসম্যানকে নিয়ে গেলেন রাজশাহী, 10 জন বোলার স্পিনারকে নিয়ে গেলেন বগুড়া, 10 জন পেসারকে নিয়ে গেলেন কক্সবাজার, ইউ উইল হ্যাভ দ্য টাইম, ample amount of time to work intensely with those players and work on the skill sets. So ব্যাটিংটা যেহেতু এই মুহূর্তে সবচেয়ে ক্রাইসিসের জায়গা, আমার কাছে মনে হয় যে লেটস বিল্ড আ ব্যাটিং সেন্টার এট রাজশাহী অর বগুড়া and work with a batting consultant. প্রথমত ব্যাটিং কনসালটেন্ট, সেটা জোনাথন ট্রট হতে পারে, সেটা গ্যারি কাস্টন হতে পারে, টবি রেডফোর্ড হতে পারে, অনেকেই অ্যাভেলেবল আছেন। আই হোপ বিসিবি প্রেসিডেন্ট বর্তমানে যিনি আছেন তিনি এই ব্যাপারগুলো অনেক বেশি মাত্রায় নলেজেবল এবং তিনি এই ব্যাপারগুলোতে আমরা তাকে প্রপার গাইডটা করা হবে। মিডল ওভারের প্রবলেম নিয়ে কথা বলছি, গতকালকে ওই সেম পজিশনটাতেই জিএসএল এ সাকিব আল হাসানের একটা ভালো পারফরমেন্স আমরা দেখেছি, ব্যাট এবং বোলিং অলরাউন্ড পারফরমেন্স। এটা নিয়ে প্রতীক ভাই, এখন ধরেন দুটো সিনারিও তো ডিফারেন্ট, একটা ইন্টারন্যাশনাল ম্যাচ আর একটা ধরেন ফ্র্যাঞ্চাইজি লিগ। আর সেন্ট্রাল স্ট্যাক্সের বোলিং অ্যাটাক আর কালকে বাংলাদেশ টিম যে উইকেটে শ্রীলঙ্কার এগেনস্টে ব্যাটিং করেছে, দুটো সিনারিও ডিফারেন্ট ছিল। ইয়েট সাকিব আল হাসান যেহেতু অনেকদিন খেলার বাইরে ছিলেন এবং উনি জানেন যে কিভাবে ফেরত আসতে হয়, এবং উনি কালকে একটা লাইফও পেয়েছেন। মানে আপনার একটু কামব্যাকের জন্য কিছুটা তো ভাগ্যের সহায়তা দরকার, কিন্তু পরবর্তীতে এক পাশ থেকে উইকেট পড়ছিল, উনি যে পাশে কম্পোজার ধরে রেখে উনি খুব ইম্প্রোভাইজড শট খেলেছেন কালকে, আমার যেটা খুব ভালো লেগেছে। সুইপ করেছেন, রিভার্স সুইপ করেছেন, কাভার ড্রাইভ করেছেন দৃষ্টিনন্দন ব্লেয়ার টিকনারের বলে, আমার ভালো লেগেছে ওভারঅল তার অ্যাপ্রোচটা। গতকালকে সাকিব আল হাসানের ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 157, হুইচ ওয়াজ কোয়াইট ইমপ্রেসিভ। সো অবশ্যই এটা ভালো লাগার বিষয়, কিন্তু আমি আসলে মিলাতে চাচ্ছি না যে বাংলাদেশ টিমের ব্যর্থতার কারণ ওনার সফলতার কারণ সাকিব আল হাসানের জায়গায় সাকিব আল হাসান। উনি ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড, শুধুমাত্র বাংলাদেশে না। সো উনি কামব্যাক করবেন এটা অবধারিতই ছিল, যেহেতু উনি খেলা কন্টিনিউ করতে চাচ্ছেন, সেটা নিয়ে বলার কিছু নাই। আমার মনে হয় মূল কনসার্ন আমাদের বাংলাদেশি ক্রিকেটে থাকা উচিত এখন। বাট ইটস আপ টু দ্য গভর্নমেন্ট। আমরা আবার গতকালকে ম্যাচে একটু ফিরতে চাই সামিরের কাছে। সামির, গতকালকে ক্যাপ্টেন্সি এবং টিম সিলেকশন নিয়ে জাস্ট সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, একবারে খুব শর্টে। এটা তো বললামই আমরা একটু আগে। ক্যাপ্টেন্সি আমার কাছে মনে হয় যে T20 cricket as a captain you have to be attacking in nature. The way Nurul Hasan Sohan captained Rangpur Riders, it was shown, it was visible. আমার কাছে মনে আছে যে শিমরন হেটমায়ার যে বলটা আউট হলেন তার আগের বলতে নুরুল হাসান সোহান was cheering to খালেদ আহমেদ and telling the এই বলটা উইকেট টেকিং বল করবি, এই বলটা উইকেট নেওয়ার চেষ্টা করবি, ছয় খাইলে খা, এই বলতে উইকেট নেওয়ার চেষ্টা করবি। সো what Khalid Ahmed was doing, he was pulling the length back. তিনি পেছনের লেন্থে বোলিং করছিলেন শিমরন হেটমায়ারকে, বাট অল অফ আ সাডেন দ্যাট পার্টিকুলার ডেলিভারি হি পিচ দ্য বল আপ and force the batter to come forward and whip towards mid wicket, এবং তখন সেই জায়গাটা উইকেটের পতনটা ঘটেছে। সো this is something a character, a captain's character should be, যে ওইভাবে জিনিসটাকে হ্যান্ডেল করা। সো এটা আমি গতকালকের ম্যাচে মনে হয় আমি কমই দেখেছি যে ওই, এবং কেন জানি না বডি ল্যাঙ্গুয়েজে যখন একটা টিমের ব্যাটসম্যানরা কুশল মেন্ডিস প্রথম নিশাঙ্কা খুব মেরে খেলছে, আমার তো মনে হচ্ছে ওইখানেই দে হ্যাভ গিভেন আপ। আমার মনে হচ্ছে যে যখন আমরা ওপেনিং এ সাইফুদ্দিনকে বল দিলাম তখন আমার মনে হচ্ছে যে উইকেট নেওয়ার কোনো ইন্টেনশনই নেই। মানে এক্স্যাক্টলি সো, মানে ওই একটা ব্যাপার থাকে না যে ধরেন আমি আবার সাকিব আল হাসানের নামটা কেন মেনশন করতে হয়, যে এরকম ধরেন রান যখন মিডিওকার 150, 155, 6, আপনি দেখবেন যে on maximum number of occasions Shakib Al Hasan used to come with the new ball and bowl his armored deliveries and suddenly purchasing a wicket at the very early stage. So এই যে জিনিসগুলো যে একটা জায়গা, এবার আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়াকে যখন বাংলাদেশের মাটিতে মনে 120 না 23 রানের মধ্যে বাংলাদেশ অল আউট হয়ে গেল, সেই ম্যাচে আবার বাংলাদেশ বেরও করলো, condition was different back then, but the urge to take wickets and the body language of the players, সেটা আমার কাছে অনেক বেশি কম মনে হয়। আর টিম সিলেকশন তো আমি আপনাকে বললাম যে টিম সিলেকশনের মধ্যে তো ডেফিনেটলি you have made two uneven competitors like Sheikh Mehdi Hasan and Mehdi Hasan Miraj. They are not competitors. Yeah, Zakir Ali Onik, he was injured. That can be a reason why he was being out of the team. But overall batting order, definitely Pratik Bhai was very right. যখন আপনি you have limited skill sets, then you have to provide the best possible comfort zone to the players. He was very right. But আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে
মানে ওই ওই জিনিস করার আসলে অবকাশ নেই, ওইটা আমি ডেভেলপমেন্ট পর্যায়ে করতে পারি। ডেভেলপমেন্ট পর্যায়ে কি হয় আসলে, যে আমি একটা লেগ স্পিনারকে কোন সময় বোলিং করাবো, আমি একটা লেগ স্পিনারকে, যেমন আমরা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ক্রিকেটে যে কাজগুলো করি, যে একটা নতুন লেগ স্পিনার হয়তো বা আসছে, বাহাতি ব্যাটসম্যান যখন ব্যাটিং করতেছে ওকে তখন আমরা বোলিং করাই না, ওর জন্য এটা একটা ডেভেলপমেন্ট, বিকজ ইটস দ্য ডেভেলপমেন্ট প্রসিডিউর। বাট ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট কে বাহাতি কে ডানহাতি, আরে বেটা তোর তখনই যা করার তখনই করতে হবে, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অ্যাটিটিউড ইজ লাইক দ্যাট। এখন কখনো কি এরকম হয় যে কুলদীপ যাদব বাহাতি ব্যাটসম্যানরা বোলিং করে না, কখনো কি এরকম হয় চাহাল বাহাতি ব্যাটসম্যানরা বোলিং করতে আসে না, বা কুলদীপ ডানহাতিরা বোলিং করতে আসে না, কখনো তো এরকম হয় না। সো ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওই যে এটা ইটস আ ম্যাটার অফ সরো, এবং আমার ক্ষোভের জায়গাটা এইখানে যে আজকে আমাদেরকে এইটা চিন্তা করতে হয় যে ভাই ওদের তো স্কিল লিমিটেড, ওদেরকে তো কমফোর্ট জোনে বোলিং করাইতে হয়, ওদেরকে তো কমফোর্ট জোনে ব্যাটিং করাইতে হয়, এইভাবে আসলে তার মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি আসলে কোন স্ট্যান্ডার্ডে আছেন, সেটা একটা অনেক বড় ফ্যাক্টের জায়গাটা তো অবশ্যই আছে। আজকে আপনি যদি জাস্ট সিম্পল আমি এটা বলে শেষ করে দেবো, আফগানিস্তান টিম চিন্তা করেন, আফগানিস্তান টিমে কিন্তু রশিদ খান ইজ দ্য ফিফথ বোলার। Have you observed that? Rashid Khan is the fifth bowler at Afghanistan. Rashid Khan is the best bowler of Afghanistan and he is the fifth bowler. কারণ কি প্রথমে ফজল হক ফারুকের সাথে কোন একজন পেস বোলার বোলিং করেন, অথবা গাজনফার বোলিং করেন, দেন মোহাম্মদ নবী আসেন, দেন রশিদ খান আসেন। আমি গুলবাদিন নাইব আর উমর দেখে বোলারই ধরি নাই, নূর জাদরান, এটাই বলতাম। নূরের প্রসঙ্গ তো ধরেন যে আনলামও না, বাট ইন দ্য মিন টাইম আমি কিন্তু আপনার উমর যাই আর গুলবাদিন নাইবকে বোলার ধরেই নেই, লিস্টে আমি এই কাতারে ফেলেই নাই। তাইলে আপনি চিন্তা করে দেখেন এক্স্যাক্টলি এই যে স্ট্রেংথ স্কিল। এবং এখন যদি বিষয়টা এরকম হয় যে ধরেন ওই গুলবাদিন নাইব আপনি চিন্তা করলেন যে তারা তো ফার্স্ট ওভার দেওয়া যাবে না, সে ফার্স্ট ওভার করে না, যেদিন প্রয়োজন পড়ে উনি ফার্স্ট ওভারও করে, যেদিন প্রয়োজন পড়ে ওই থাই ধরে শুয়েও পড়তে পারে অভিনয় করার জন্য। সো দিস ইজ দ্য থিং, আমার কাছে মনে হয় যে উই আর নট দ্যাট মাচ ইনভলভড। এবং এই যে ডেটাগুলো, এই যে চিন্তার জায়গাগুলো, যে যেগুলো প্রতীক ভাইরা করেন, সেগুলো যদি ওই লেভেলটা যদি ওই চিন্তাটা করতো, তাইলে আমার কাছে মনে হয় যে ওই অনেস্টিটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। আই এম নট শিওর যে সেটা আছে কি নাই, বাট ভিজিবলি দেখা যায় না। ধন্যবাদ। আমরা আমাদের দুজন অতিথির কাছ থেকে আজকের ম্যাচ অ্যানালাইসিস আমরা এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি। আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে। আর সেকেন্ড টি20 পরে আবার আপনাদের কাছে ফিরে আসবো ম্যাচ অ্যানালাইসিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।